চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আগামী নভেম্বরের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান তিনি। এছাড়া তিনি বলেন, জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে এমন আরপিও সংশোধনের বিপক্ষে বিএনপির অবস্থান। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আমরা একমত হয়েছি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যাতে তারা দলের হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে পারেন। দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে লড়তে হবে এমন আরপিও সংশোধনের বিপক্ষে বিএনপির অবস্থান। আরপিও পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয়, সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আগামী নভেম্বরের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যার সমাধান ও সকল সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সঙ্গে এক করা হবে। আর্থিকভাবে স্বাবলম্বী সহ তাদের সংস্কৃতি তুলে ধরতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা ওয়ান গালা উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 2022 সালে 31 দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ যে নেশনে, যে জাতিতে সব সম্প্রদায়গুলো একটা অভিভূত, তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণসমাবেশ করেছে জামায়াত ইসলামী। রাজধানীর রামপুরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুম বলেন, অতীতে যারা নির্বাচন ও আন্দোলন একসাথে করেছে তারাই এখন জামায়াতের যৌক্তিক আন্দোলনের সমালোচনা করছে। জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, নারীদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হবে, দেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনের দিন গণভোট হলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। গুম খুনের বিচার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। অতীতে যেই কয়টা নির্বাচন হয়েছে, সব কয়টা নির্বাচনের আগের দিন পর্যন্ত সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দাবি আদায়ের জন্য মাঠে ছিল। তো আমরা রাজপথে আসলে আপনাদের আপত্তি কিসের? দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই। জুলাই সনদ একটি মাত্র ধাপ আমরা পার করেছি, সামনে আরো অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে, তাহলেই এটার আইনি ভিত্তি হবে। এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে।
গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ ৮ দফা দাবি নিয়ে সমাবেশ ও গণ মিছিল করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দলটির বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল হক আসন্ন জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একসাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতা সহ বিভিন্ন কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় রয়েছে বলেও মনে করছেন বিপ্লবী নেতা সাইফুল হক। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার বলেও মন্তব্য করেন শফিকুল আলম। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশন। ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে বাদজুমায় এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ ও তৌহিদি জনতা। এ সময় বক্তারা বলেন, ইসকনের মতো উগ্র সংগঠনকে আইনের আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম খতিবদের ওপর সংগঠনটি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। রাস্তার পাগলের জটাচুল রক্ষায় যে রাষ্ট্র পেরেশান, মুসলিম নারীর ইজ্জত দিয়ে তাদের কোনো বিকার নাই। আর রাজনীতিবিদরা কোথায় আছেন? রাজনীতিবিদরা আছেন নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। পশ্চিমারা কি বলবে, আমেরিকা কি বলবে, বামপন্থী কি বলবে, দূতাবাস থেকে কি নির্দেশনা আসবে, তারা এগুলো নিয়ে চিন্তা করতে করলে আল্লাহ কি বলবেন, আল্লাহ কিভাবে পাকড়াও করবেন, এটা নিয়ে চিন্তা করার সময় তাদের। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক সিরাত কনফারেন্স। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত রয়েছেন। এছাড়া শায়েখে চরমোনাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত, পাকিস্তানের আল গাজালি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ দেশের শীর্ষ উলামায়ে কিরামগণ উপস্থিত আছেন। কনফারেন্স দুপুর 2টা থেকে শুরু হয়ে চলবে রাত 11টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী মিফতা গালিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আন্তর্জাতিক সিরাত সম্মেলনের কি খবর আছে আপনার কাছে? কনফারেন্সে কারা কারা উপস্থিত হয়েছেন আমাদের জানান। ধন্যবাদ সাবেরিনা। আপনি যেমনটি জানেন, আমরা আছি এই মুহূর্তে ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি যেমনটি জানেন যে এখানে আন্তর্জাতিক সিরাত সম্মেলন উপলক্ষে আসলে এখানে এক সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনি যেমনটি দেখছেন যে এখানে এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আন্তর্জাতিক স্কলার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এছাড়া এখানে আগত এই পর্যন্ত 3 জন বক্তব্য দিয়েছেন। 3 জন তারা তাদের মহামূল্যবান আলোচনা পেশ করেছেন। এর আগে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম যিনি বক্তব্য দিয়েছেন এবং রাত 9টা এবং 9টার পরবর্তী সময়ে দলীয় প্রধান
মুফতি রেজাউল করিম তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এখান থেকে আসলে আগত দেখতে পাচ্ছেন আপনি পাশাপাশি কয়েক হাজার মুসল্লি এবং কয়েক হাজার মুসল্লি এখানে এসেছেন। তাদের একটাই প্রত্যাশা যে আসলে তারা যেভাবে বলছেন যে আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমাদের এই সমাজ ব্যবস্থা চলে তাহলে সেখানে মূলত সমাজে এবং রাষ্ট্রে এবং বিশ্বে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই বার্তা আসলে আমাদেরকে গণমাধ্যমের কাছে তারা দিয়েছে। তারা আরো দেখেছেন যে বিশ্বের যে ধরনের আসলে আগ্রাসন চলতেছে, যে ধরনের মহাবিশ্বে যে ধরনের আসলে অরাজকতা হচ্ছে, এটা আসলে ধর্মীয় জায়গা থেকে সরে যাওয়ার জন্য মূলত এই অরাজকতাগুলো হচ্ছে। যদি সবাই আবার নিজের ধর্ম মতে যদি ফিরে আসে তাহলে পৃথিবীতে আবার শান্তি আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে একজন বক্তব্য বলেছেন এবং রাত 9টা এবং 10টার পরে আমরা জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মুফতি গালিব, আপনাকে ধন্যবাদ। এবারে আজকের বাজার পরিক্রমা। টানা 4 মাস সবজির বাজার অস্থির থাকলেও শীতের আগমনীতে কমতে শুরু করেছে সব ধরনের কাঁচা সবজির দাম। মাছের দাম অপরিবর্তিত থাকলেও গরুর মাংসের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে সোনালী ও ব্রয়লার মুরগি। এদিকে সরকার বিদেশ থেকে চাল আমদানি করায় চালের দাম কিছুটা কমেছে। আজকের বাজার দর জানাচ্ছেন শিমুল খান। গত কয়েকদিন আগে বাজারে গেলেই দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম শুনে দিশেহারা হতো মানুষ। তবে মৌসুমী শীতের আগমনীতে সব ধরনের সবজির দাম কমায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। রাজধানীবাসী বলছেন কিছুটা কমেছে সবজির দাম। সবজির দাম গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে সবজির দাম অনেক কম। আজকে 40 টাকা 30 টাকা লাউ পাওয়া যাচ্ছে। সিম ছিল 180 টাকা 200 টাকা কেজি, আজকে সুজা 80 টাকা কেজি। এখন একটু মোটামুটি ভালো, মরিচের দামটা বেশি। উইন্টার সিজনটা তো শুরু হয়নি, উইন্টার সিজন আসলে অটোমেটিকলি কমবে। এদিকে গরুর মাংসের দাম কমে বিক্রি হচ্ছে 750 টাকায়। তবে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে আগের দামে। 750 ছিল, এই সপ্তাহ 750। পাকিস্তানি 250 টাকা থেকে 260 টাকা বিক্রি করা হইতাছে। মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীর দাবি মাছের দাম কমেছে, তবে সাধারণ ক্রেতা বলছে ভিন্ন কথা। তেলাপিয়া 200 টাকা কেজি, এতদিন আসলে 220 টাকা, মানে আগের চেয়ে একটু দাম কমছে। বাজারে কিন্তু দাম কমে না, তুলনামূলকভাবে দেখতেছি গত সপ্তাহের তুলনায় আরো বেশি দাম। কই মাছ বলেন, গুলশা মাছ বলেন, রুই মাছ বলেন, সব মাছেরই দাম বেশি। এদিকে বিদেশ থেকে সরকার চাল আমদানি করায় চালের দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। চাউলের দাম কম হচ্ছে না, চাউলের দাম স্থিতিশীল আছে। ইন্ডিয়ান চাউল হালের সাথে উপকার অতটুকু হয়েছে যে চাউলের দাম বাড়ে নাই, মুনাফা করে আর ওইদিকে আগায় নেয় এখন পর্যন্ত। সামনের দিনগুলোতে সবজি সহ সব ধরনের দ্রব্যমূল্যের দাম আরও কমবে বলে মত ক্রেতা বিক্রেতাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বর্তমানে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। গেল কয়েকদিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া সহ আশপাশের 5 কিলোমিটার এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। আমাদের জমিটা, এই নদীটা যাতে শাসন করে আমার ভিটি মাটিটুক যাতে টিকতে পারে। 5-6 কিলো দূরে গাং ছিল, সেই গাং আজ 3 বছরের ভিতরে আমার বাড়ির নিকটে চলে আসলো। এই বসত ভিটাটুক যদি আমাদের চলে যায় আর কি নিয়ে থাকবো। একটু জিও ব্যাগ ফেলায় ওই জায়গাটুকু একটু বাঁচাই দেন। কৃষি প্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয়রা বলছে মাঝে মধ্যে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা কোনো কাজে আসেনি।
দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করলেও মিলছে না কোনো প্রতিকার। মানববন্ধন করি আর আমাদের আসি এখানে একটু জিও ব্যাগ মারে, ওখানে একটু জিও ব্যাগ মারে, ওখানে একটু জিও ব্যাগ মারে, আবার সেটা ভাঙে আবার সেখানে চলে যায়, বুঝছেন। যখনই আমরা রাস্তা অবরোধ করি তখনই দেখা যাচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়, সেই বস্তা আবার দেখা যাচ্ছে 10 দিন পর সেই বস্তা হারিয়ে যায়। নদী ভাঙন এলাকার থেকে রক্ষা পাবে, এই হচ্ছে মূলত আজকে মানববন্ধন, আজকে প্রাণের দাবি। এই 500 মিটার কাজ পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ভেড়ামারা উপজেলা মুন্সিপাড়ায় যে মানববন্ধন সংগঠিত হয়েছে, আমরা সেই জায়গাগুলো সাইট পরিদর্শন করছি। সেই জায়গায় ভাঙনের মাত্রাটা অত্যাধিক বেশি, তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে পাগলাবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল সেজ্যোতি ট্রাভেলের একটি এসি বাস। তবে পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। জয়কজ হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও 10 জন। আহতরা সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময়ে 468 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট 63,638 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 74, চট্টগ্রাম বিভাগে 87, ঢাকা বিভাগে 104, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 111, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 47, খুলনা বিভাগে 13, ময়মনসিংহ বিভাগে 33 জন রয়েছেন। জামালপুরে 22,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ। তিনি বলেন, সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রী বেশে আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম 22,000 পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাস থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক 66 লাখ টাকা। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ও শাহিদার বিরুদ্ধে 2টি করে মোট 4টি মাদক মামলা রয়েছে। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার ডিগ্রিচর গ্রামে। এ সময় বাসটিকেও জব্দ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব অদম্য এক মেধাবী শিক্ষার্থীর খবর দিয়ে। ছোটবেলা থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিপন মিয়া। অভাব অনটনের সংসারেও থেমে থাকেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ে এবার এইচএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ 5, কিন্তু স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। এইচএসসির ফলাফল নিয়ে এবার সারা দেশে চলছে নানা আলোচনা। পাশের হার কমে গেছে, জিপিএ 5 অনেক কম। তবে এমন পরিস্থিতিতেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দৌলতপুর গ্রামের রিপন মিয়া তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বেকারি শ্রমিক হিসাবে কাজ করে উপার্জিত অর্থে পড়াশোনা করেছেন রিপন। দিনে কাজ, রাতে পড়া, এই নিয়মেই এগিয়েছে তার পথ চলা। নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবছর একমাত্র জিপিএ 5 পেয়েছেন রিপন। মাত্র 6 মাসের প্রস্তুতিতেই এই সাফল্য। পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার পর থেকে আমি দোকানদারি করতেছি। আমাদের দোকানদারি করে আমার ভাইয়ের সাথে পরিবার, কিন্তু প্রিপারেশন নিতে পারছি না। এখন A+ আসছে, খুশির খবর, কিন্তু আমি তবু প্রিপারেশন নিতে পারতেছি না। অর্থনৈতিক যে অবস্থা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা পূরণ হওয়ার মতো বড় একটা বাধা। বাবা খলিল মিয়া স্থানীয় বিলের ইজারা থেকে সংসার চালান। অর্থাভাবে এখন ছেলের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত পুরো পরিবার। আমার ছেলের ইচ্ছা তো ছিল, তারে আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করাইবার জন্য। আমার তো ঠিক আছে না, পড়াইবার এমন সমর্থন আবার নাই। অদম্য মেধা আর পরিশ্রমের প্রতীক রিপন মিয়া। প্রয়োজন শুধু একটু সহযোগিতা। সমাজের দয়াশীল মানুষের সহায়তা পেলে হয়তো একদিন দেশের উন্নয়নের চালিকা শক্তির সহযোগী হবেন এই তরুণ।
আমি মনে করি রিপন হচ্ছে আমাদের সমাজের ঘুরে দাঁড়ানোর প্রতীক, অদম্যের আইকন। রিপনকে সামনে আগায় যাওয়ার জন্য আমরা দোয়া করি, ভালো করে আমরা দোয়া করি। অভাব অনটনের মাঝেও হাল ছাড়েননি রিপন। অর্থের অভাবে যেন থেমে না যায় এই মেধাবী তরুণের স্বপ্ন, এমন প্রত্যাশা এলাকার প্রতিটি মানুষের। জিপে 5 পাওয়াটা মানবিক শাখা থেকে এটা আসলে চ্যালেঞ্জিং ছিল ওর জন্য। রিপন আরো ভালো কিছু করো, তাদেরকে যাইতে পারে এই দোয়া কামনা আমরা করি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।